সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। এই ছায়া সংসদে যে প্রস্তাবিত বিষয়টি সেটি হচ্ছে গিয়ে প্রস্তাবিত বাজেট করোনার অভিজ্ঞতা উত্তরণে সহায়ক হবে কিনা। এ বিষয়ে আজকের এই সংসদে কথা বলবার জন্য সরকারি দল হিসেবে রয়েছেন ঢাকার দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে রয়েছেন কুষ্টিয়ার দল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নাহিদ হাসান রবিন, মাননীয় ছায়ামন্ত্রী আসাদুজ্জামান রাজু এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য রাফিয়া রহমান। বিরোধী দল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বক্তারা হচ্ছে গিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আবু হুরাইরা, মাননীয় বিরোধী দলীয় উপনেতা নওরিন নুসরাত স্নিগ্ধা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ইশতিয়াক আহমেদ। আজকের এই প্রতিযোগিতায় যে চারজন সম্মানিত বিচারক বিচারকার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন অর্থনৈতিক বিষয়ক প্রতিবেদক ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক সুশান্ত সিনহা রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের সভাপতি সাংবাদিক শারমিন রিম্ভি। বিচারক হিসেবে আরও রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক সাংবাদিক মাইনুল আলম এবং সর্বশেষ বিচারক হচ্ছেন ডিবেট ফর ডেমোক্রেসি জেনারেল সেক্রেটারি গবেষক ও সাংবাদিক জাহিদ রহমান। আজকের এই ছায়া সংসদে এই প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ডক্টর নাজনীন আহমেদ। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। এই ছায়া সংসদের শুরুতেই আজকের এই সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী নাহিদ হাসান রবিনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। বিগত 2 বছরের কোভিড-19-এর বিরূপ প্রভাবে বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত, রুশ ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক অর্থনীতির কোভিড পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়া যখন ব্যাপকভাবে বাধাগ্রস্ত, মূল্যস্ফীতি বা পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যখন বৈশ্বিক এক অনিবার্য অনুষঙ্গ, ঠিক এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এমন এক সংকটকালীন সময়ে দাঁড়িয়ে আজকের এই মহান ছায়া সংসদে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার সদয় সম্মতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রস্তাবিত বাজেট কোভিড অভিঘাত উত্তরণে সহায়ক হবে। সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। প্রস্তাবিত বাজেট বলতে আমরা বোঝাচ্ছি গত 9 মে বাংলাদেশের মহান জাতীয় সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে 2022-23 অর্থ বছরের জন্য, সেটিকে আমরা করোনা অভিঘাত বলতে বোঝাচ্ছি অতিমারির 3য় বছরে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে করোনার যে নেতিবাচক প্রভাব যা রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে তীব্রতর হয়েছে, যেমন মূল্যস্ফীতি, প্রবাসায় স্থবিরতা, বেকারত্ব, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ইত্যাদি। এখানে বলে রাখা প্রয়োজন, করোনার প্রথম এবং দ্বিতীয় বছরের যে অভিঘাতগুলো ছিল সেটি কিন্তু আমাদের সরকার অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করেছে। সুতরাং আজকের বিতর্কের বিষয়টি হবে করোনার 3য় বছরের যে অভিঘাতগুলো রয়েছে সেটির উপর ভিত্তি করে। আমরা উত্তরণে সহায়ক বলতে বোঝাবো করোনার নেতিবাচক এই প্রলম্বিত প্রভাব কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই প্রস্তাবিত বাজেটটি অনুকূল পরিবেশ তৈরি করবে। মাননীয় স্পিকার, কেন আসলে আমরা মনে করছি যে প্রস্তাবিত বাজেট কোভিড অভিঘাত উত্তরণে সহায়ক ভূমিকা পালন করবে? প্রথমত, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ ও আওতা বাড়ানো। 2, রেকর্ড পরিমাণ ভর্তুকির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাসম্ভব ভূমিকা রাখা। 3, কর্পোরেট কর কমিয়ে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি করা। 4, মেড ইন বাংলাদেশ কনসেপ্টটাকে জনপ্রিয় করা। অর্থাৎ এই 4টি বিষয়ের আলোকে আমরা আজকে দেখব যে আমাদের এই যে কোভিড অভিঘাতটি রয়েছে সেটি মোকাবেলায় আমরা পর্যাপ্ত ভূমিকাটি রাখতে পারি কিনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় খাদ্য নিরাপত্তা, সামাজিক কল্যাণ, মানব সম্পদ উন্নয়ন, অবসর ও পারিবারিক ভাতা এবং অন্যান্য ক্ষেত্রে মোট 6টি খাতে 5,962 কোটি টাকা বাড়িয়ে, যেটা গত অর্থ বছরের চাইতে 5,962 কোটি টাকা কম ছিল, সেটার তুলনায় 1,13,000 কোটি টাকা করা হয়েছে সেটি বাড়িয়ে। এবং এই খাত থেকে বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক এবং যারা তৃতীয় লিঙ্গের মানুষজন রয়েছেন সহ সমাজের ব্যাপক একটা অংশ কিন্তু আজকে এই খাত থেকে উপকৃত হচ্ছে। আজকে আমরা যে খাদ্য নিরাপত্তা ইসের আলোকে টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচি রয়েছে, আমরা যদি এখন খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সরকারের যে ভর্তুকিটি রয়েছে সেদিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধুমাত্র টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা যদি বলি, টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং এই 1 কোটি ফ্যামিলি কার্ড
কার্ডের আওতায় মোট 5 কোটি মানুষ কিন্তু এই যে স্বল্প মূল্যের টিসিবির যে পণ্যগুলো রয়েছে সেগুলো পাচ্ছে। শুধু তাই না, এর পাশাপাশি ওএমএস, ভিজিডি, ভিজিএফ, কাবিখার মতন যে প্রকল্পগুলো রয়েছে সেটি কিন্তু এই যে করোনার কারণে ব্যাপক সংখ্যক মানুষ যে খাদ্য সংকটে ভুগছে সেই খাদ্য নিরাপত্তাগুলো নিশ্চিত করার জন্য আমরা অবদানটি রাখছি। মানে সম্ভবত দ্বিতীয় যে আমাদের পয়েন্টটি ছিল সেটি হচ্ছে রেকর্ড পরিমাণ ভর্তুকির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাসম্ভব ভূমিকা রাখা। এই যে আমরা এই খাতগুলোতে আরো কেন বরাদ্দ দিতে পারছি না সেটা বুঝতে গেলে আপনার বর্তমান যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটটি সারা বিশ্বে চলছে সেটি দেখতে হবে। আজকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি 65%, ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি 114%, গমের মূল্য বৃদ্ধি 85%, প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি 12 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে এতগুলো খাতে আমাদের সরকার এই পরিস্থিতিতে রেকর্ড পরিমাণ ভর্তুকি কিন্তু দিয়েছে, যেটা হচ্ছে 82,745 কোটি টাকা, যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। আপনি লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু অন্যান্য খাতে অনেক বেশি পরিমাণে দিতে পারতাম, কিন্তু আজকে আমরা কেন দিতে পারিনি? কারণ এই যে দ্রব্যমূল্যের যে দামটি রয়েছে, এই যে মূল্যস্ফীতি রয়েছে, এটি আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এটিকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে আমাদের কিন্তু এই খাতগুলোকে বরাদ্দ দিয়েছে। আপনি যদি আরো লক্ষ্য করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই সব পণ্যের দাম বেড়েছে এবং ঠিক যেই সব পণ্যের উপরে মানুষের সকল স্তরের, দেশের সকল স্তরের মানুষ ওতপ্রোতভাবে নির্ভরশীল, সেই সমস্ত খাতে কিন্তু ব্যাপক সংখ্যক পরিমাণ ভর্তুকি আমাদেরকে দিতে হচ্ছে এই অবস্থায়, যার জন্য অন্যান্য খাতে আমরা সেই পরিমাণ ভর্তুকিটি দিতে পারছি না। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে প্রভাবটি সেটি কিন্তু আমরা রক্ষা করতে পারছি। অর্থাৎ আজকে আমাদের যে তৃতীয় ব্যাপারটি ছিল কর্পোরেট কর কমিয়ে বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব, এবং আমাদের যে চতুর্থ পয়েন্টটি ছিল মেড ইন বাংলাদেশ কনসেপ্টকে জনপ্রিয় করা, সেটি আমাদের দলের মন্ত্রী এবং সংসদ সদস্য এসে উপস্থাপন করে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবার জন্য অনুরোধ করছি মাননীয় বিরোধী নেতা আবু হুরায়রাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, অর্থ পাচার, ঋণ খেলাপি যখন নিত্যনৈমিত্তিক ব্যাপার, বেকারত্বের হতাশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করছে আত্মহত্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন আকাশ ছোঁয়া, দ্রব্যের দাম যখন আকাশ ছোঁয়া, কৃষক যখন পাচ্ছে না ন্যায্য মূল্য, ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রতিপক্ষ বন্ধু যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা হলো প্রস্তাবিত বাজেট করোনা অভিঘাত উত্তরণে সহায়ক হবে। আমিও আমার দল যুক্তি তথ্যের আলোকে প্রমাণ করে দিয়ে যাব যে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনো দাবি রাখে না। কেন রাখে না মাননীয় স্পিকার? তার জন্য আমরা 6টি মানদণ্ড নির্ণয় করেছি। প্রথমত হলো বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ, দ্বিতীয়ত সরকারের উদ্দেশ্য প্রণোদিত বাজেট, তৃতীয়ত অপর্যাপ্ত করমুক্ত আয়সীমা, চতুর্থত অভিঘাতের গতানুগতিক বাজেট, পঞ্চমত জনবান্ধব বাজেট প্রশাসনে অদূরদর্শিতা, ষষ্ঠত সুশাসনের চরম ঘাটতি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, করোনা মহাসংকটের স্বীকৃতি অর্থমন্ত্রী বাজেটে ভালোভাবেই দিয়েছেন। তিনি বৈশ্বিক সংকট ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ অধ্যায়ে উল্লেখ করেছেন করোনা মহামারী বাংলাদেশের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। তিনি আরও বলেছেন, সংশয় জানিয়ে বলেছেন, অভিঘাতের ফলে আমদানি ব্যয় বেড়েছে, কমেছে প্রবাসী আয়, ঘটেছে মূল্যস্ফীতি, সরকারের ভর্তুকি ব্যবস্থাপনার উপর সৃষ্টি হয়েছে স্মরণকালের চাপ, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, নেই মুদ্রাবাজার স্থিতি, সন্তোষজনক নয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রশ্ন এখানেই মাননীয় স্পিকার, যেখানে মন্ত্রী নিজেই সংশয় প্রকাশ করছেন, সেখানে আপনারা কিভাবে এই প্রস্তাবিত বাজেট করোনা উত্তরণে সহায়ক হবে বলে মনে করেন মাননীয় স্পিকার? এই প্রশ্ন আমি রেখে গেলাম। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, রাজধানীর নাখালপাড়ার বেসরকারি চাকরিজীবী রাজিয়া সুলতানের গল্প আজকে আমাদের সবার মুখে মুখে। গত 2 বছর করোনার সময় মাননীয় স্পিকার তার ভাত ডাল ইত্যাদি খেতেও মাননীয় স্পিকার 2.5 ভরি স্বর্ণ বিক্রি করতে হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেটা কিনা করোনার পূর্বে ছিল মাছ মাংস ফলমূল তার খাদ্য অভ্যাসে ছিল মাননীয় স্পিকার। তাহলে এটা কিভাবে দেখেন আপনারা? শুধু তাই নয়, প্রথম আলো জরিপে করোনার আঘাতে প্রথম 6 মাসেই দরিদ্র মানুষের সংখ্যা ছিল 79 লাখ মাননীয় স্পিকার। আজ 3,24,00,000-এরও বেশি। লক্ষ্য করবেন, যেটি বাংলাদেশ জনসংখ্যার 20% মাননীয় স্পিকার। এটা কিভাবে আপনি খণ্ডাবেন? আপনি কাবিখা দিচ্ছেন, টিসিবি দিচ্ছেন, আরও কত কি দিচ্ছেন। আপনি এই গরিবের সংখ্যা কিভাবে আপনি এখান থেকে উত্তরণ করবেন? আপনার সরকার কি বাজেট প্রস্তাবনা দিয়েছে এখানে মাননীয় স্পিকার? এটা আমি তাদেরকে প্রশ্ন রেখে গেলাম মাননীয় স্পিকার। শুধু আমরাই নয় মাননীয় স্পিকার, দেখেন পত্রিকারা কি বলছে, বাজেট শিক্ষার বরাদ্দ কমানো নিয়ে প্রশ্ন বলেছে বিডি নিউজ মাননীয় স্পিকার। প্রথম আলো বলছে জনসংখ্যার মাথাপিছু আয় প্রবৃদ্ধি কেন, এই তথ্য বিষয়। প্রথম আলো আরও বলেছে বাজেট বাড়তি গুরুত্ব পেল না স্বাস্থ্য খাত। মাননীয় স্পিকার দেখুন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর, অথচ বাজেট মূল্যস্ফীতি সহায়ক। মাননীয় স্পিকার দেখেন, মাথাপিছু ফলের দৈনিক চাহিদা 200 গ্রাম বেলে 60 গ্রাম বলেছে কৃষিমন্ত্রী। মাননীয় স্পিকার কালের কণ্ঠ দেখেন, প্রথম 9 খাতে বরাদ্দ কমেছে মাননীয় স্পিকার। শুধু তাই নয়, সুপারিশ দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, সেটি হলো কমাতে হবে আমদানি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর কর, দ্বিতীয়ত দ্রুত বাজেট বাস্তবায়ন করতে হবে, তৃতীয়ত জনবান্ধব বাজেট প্রণয়ন করা, চতুর্থত সামাজিক সুরক্ষা ব্যয় বাড়ানো, পঞ্চমত পাচারকৃত টাকা ফিরিয়ে আনার সুযোগ বন্ধ করা, ষষ্ঠত কর রেয়াতের সীমা 3 লক্ষ থেকে 4 লক্ষ করা, সপ্তমত কর্মসংস্থান বৃদ্ধি করা, অষ্টমত শিশুর জন্য সুস্থ জীবনের পরিবেশ ব্যবস্থা করা, নবমত সবার জন্য আবাসন, বৈদেশিক ঋণ নির্ভর থেকে মুক্তি। মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে কখনো এই প্রস্তাব যেন গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী আসাদুজ্জামান রাজুর কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতার কিছু যুক্তির খণ্ডন করে আমি আমার বক্তব্যে যাব। মাননীয় স্পিকার দেখুন, তিনি কর্মসংস্থানের কথা বলেছে মাননীয় স্পিকার, এবং তিনি বলেছেন হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। মাননীয় স্পিকার, কর্মসংস্থানের জন্য আমরা যেটি করেছি মাননীয় স্পিকার, সেটি আমি আমার বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাজেট প্রদানের সময় যখন আমরা যে বিষয়গুলো মাথায় রেখে বা যে বিষয়গুলো আমরা উপর গুরুত্ব দিয়ে আমরা বাজেটটা করেছি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে যে আমাদের দেশের মানুষ যখন করোনার সময় করোনার অভিঘাতের ফলে যখন আমাদের দেশের মানুষ মাননীয় স্পিকার ঘরবন্দি হয়ে গেল মাননীয় স্পিকার, যখন মাননীয় স্পিকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগটা কমে গেল, যখন মাননীয় স্পিকার অর্থনীতির ওপর একটি চাপ সৃষ্টি করলো মাননীয় স্পিকার, তখন আমি এই জায়গা থেকে বর্তমান করোনা পরিস্থিতিকে আমি উতরানোর জন্য মাননীয় স্পিকার আমি কি বিষয়টাকে মাথায় রেখে এই বাজেটটি দিয়েছি, সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধিকরণ এবং অর্থনীতির পুনরুদ্ধারকরণ মাননীয় স্পিকার। এই জায়গা থেকে যদি মাননীয় স্পিকার আমি অর্থনীতিকে পুনরুদ্ধার করতে চাই, তাহলে কর্পোরেট করকে কমিয়ে মাননীয় স্পিকার ব্যবসা বান্ধব করতে হবে মাননীয় স্পিকার। অর্থাৎ কর্পোরেট কর আমি সব জায়গায় মাননীয় স্পিকার দেখুন, অর্থাৎ শেয়ার বাজারের তালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমি 2.5% কর কমিয়ে দিয়েছি, এবং শেয়ার বাজারের তালিকাভুক্ত নয় যে কোম্পানিগুলো এবং একক ব্যক্তি মালিকানা যে কোম্পানিগুলো রয়েছে মাননীয় স্পিকার, সেই কোম্পানিগুলোকেও আমি 2.5% কর কমিয়ে দিয়েছি মাননীয় স্পিকার। এবং পোশাক খাতের মতো অর্থাৎ অন্যান্য যে রপ্তানি খাতগুলো রয়েছে তাদের করের হার আমি 12% রেখেছি মাননীয় স্পিকার। কর্মসংস্থান সৃষ্টিটা হবে কিভাবে মাননীয় স্পিকার? লক্ষ্য করুন, যখন মাননীয় স্পিকার নতুন উদ্যোক্তা আসছে মাননীয় স্পিকার, স্টার্ট আপে যে উদ্যোক্তাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে ব্যয় সংক্রান্ত যে বিধিনিষেধ সেটা প্রত্যাহার করা হয়েছে, এবং স্টার্ট আপের করের হার 0.60 থেকে আমি 0.1 নিয়ে এসেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমি আমার কথায়, অর্থাৎ আমরা যে ব্যাপারটি রেখেছি, অর্থাৎ যে যন্ত্রপাতিগুলো রয়েছে, অর্থাৎ শিল্প কলকারখানার জন্য যে যন্ত্রপাতিগুলো রয়েছে তাদের আমরা দাম কমিয়েছি, এবং আমদানি যে কাঁচামালগুলো রয়েছে, কাঁচামাল আমদানির ক্ষেত্রে মাননীয় স্পিকার শুল্ক আমরা কমিয়ে দিয়েছি। তাহলে যখন আমরা এই কৃষি ক্ষেত্রে যন্ত্রপাতির কৃষি যন্ত্রপাতির যে ব্যয়ভার ছিল বা কৃষি যন্ত্রপাতির যে দাম ছিল মাননীয় স্পিকার, সেটি কমিয়ে দেওয়ার ফলে অর্থাৎ কৃষি ক্ষেত্রে যে একটি অবস্থান তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রে যে একটি অবস্থান তৈরি হবে, সেই অবস্থানটা মাননীয় স্পিকার সুনিশ্চিত করার মাধ্যমে অর্থাৎ প্রান্তিক লেভেলের মানুষ এবং নিম্ন শ্রেণীর যে জনগোষ্ঠীগুলো রয়েছে মাননীয় স্পিকার, তাদের একটি কর্মসংস্থানের তৈরি হবে, এবং যে বিনিয়োগকারীগুলো রয়েছে এই বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান, শিল্প উন্নত হবে, অর্থাৎ শিল্প এগিয়ে যাবে, এবং সেই শিল্পে মাননীয় স্পিকার আমার যে অন্যান্য জনগণগুলো রয়েছে মাননীয় স্পিকার, যারা করোনাকালীন সময়ে কর্মসংস্থান হারিয়েছে, তারা একটি নতুন কর্মসংস্থানের ঠিকানা খুঁজে পাবে এই জনগণের মাধ্যমে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আরও যে একটি বিষয় রয়েছে, আমরা চেষ্টা করেছি অপ্রদর্শিত যে টাকাগুলো রয়েছে এই বাজেটের মাধ্যমে মাননীয় স্পিকার, অপ্রদর্শিত টাকা আমাদের দেশে আনার একটি সুযোগ করেছি। অর্থাৎ আমরা দেখেন পৃথিবীর অন্যান্য যে দেশগুলো রয়েছে, এর আগেও আমরা যে দেশগুলোর কাছ থেকে পেয়েছি মাননীয় স্পিকার, অর্থাৎ 17টি দেশ এই ধরনের পদক্ষেপ নিয়েছিল অপ্রদর্শিত যে টাকাগুলো দেশে নিয়ে এসে উন্নয়ন করার। তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। অর্থাৎ এই ব্যাপারটির মাধ্যমে মাননীয় স্পিকার আমাদের যে বাজেট রয়েছে, আমাদের যে ইনভেস্টমেন্ট রয়েছে, সেই ইনভেস্টমেন্টে এই অপ্রদর্শিত টাকাগুলো যোগ হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই মাননীয় স্পিকার, আশা করছি এই প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়ার দাবিদার রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী আসাদুজ্জামান রাজুকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় বিরোধী দলনেতা নওরিন নুসরাত স্নিগ্ধাকে তার বক্তব্য প্রদানের জন্য। মাননীয় স্পিকার, যখন পদ্মা সেতু আর মেট্রো রেলের মতো প্রকল্পের জয় জয়কারে স্তিমিত হয়ে পড়ছে সাধারণ মানুষের হাহাকার, ঠিক সেই সময়ে আমাকে ফ্লোর প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকার দলের কথা শুনে মনে হচ্ছে করোনার অভিঘাত কেবলমাত্র সমাজের এলিট শ্রেণীর মানুষদেরকে উত্তরণ করতে হবে, আপামর জনসাধারণ তাদের কাছে নিতান্ত সাধারণ, তাদেরকে গোনায় না ধরলেও চলে। মাননীয় স্পিকার, সরাসরি চলে যাচ্ছি মাননীয় বিরোধী দলের নেতার উল্লেখিত তৃতীয় মানদণ্ড অর্থাৎ করমুক্ত আয়সীমার অপর্যাপ্ততা বিষয়ে। মাননীয় স্পিকার, সরকার আগামী 2022-23 অর্থ বছরের জন্য 6,78,064 কোটি টাকা বাজেট উপস্থাপন করেছেন, কিন্তু মাননীয় স্পিকার 2022-23 অর্থ বছরেও সরকার করমুক্ত আয়সীমা অর্থাৎ মানুষের ব্যক্তি শ্রেণীর আয়সীমা 3 লাখ টাকায় স্থির রেখেছে। মাননীয় স্পিকার, বিগত 2 বছর কোভিড-19-এর প্রভাবে মানুষের জনজীবন এখন পর্যন্ত চরম সংকটাপন্ন, এবং এরই প্রভাবে মানুষের কর প্রদানের ক্ষমতা কমে এসেছে, মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ছে। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম, ঠিক সেই সময়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এতে যোগ করেছে নতুন
নতুন মাত্রা। মাননীয় স্পিকার, বাজারে তেল, চাল, ডাল থেকে শুরু করে রান্নার গ্যাস, শাক সবজি এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেই মাননীয় স্পিকার যার দাম কিনা মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। মাননীয় সরকারি দল সীমিত আয়ের মানুষের যখন সাধারণ জীবিকা নির্বাহ করতেই প্রাণ ওষ্ঠাগত, ঠিক সেই সময়ে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে জনসাধারণের কাছে করের বোঝা চাপিয়ে কিভাবে সামগ্রিকভাবে করোনার অভিঘাত উত্তরণ সম্ভব হবে আশা করি তা বুঝিয়ে দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 2022-23 অর্থ বছরে বাজেট বরাদ্দ করা হয়েছে 6,78,64 কোটি টাকা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,33,000 কোটি টাকা। পক্ষান্তরে 2015-16 অর্থ বছরে বাজেটের আকার ধরা হয়েছিল 2,95,000 কোটি টাকা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1,53,000 টাকা। অর্থাৎ মাননীয় স্পিকার, বিগত 7 বছরে করমুক্ত আয়সীমা এবং বাজেটের আকার ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা মাননীয় স্পিকার দ্বিগুণের বেশি হয়েছে, অথচ করমুক্ত আয়সীমা 2 বছর আগে মাত্র 2.5 লাখ টাকা থেকে মাত্র 50,000 টাকা বাড়িয়ে 3 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। কিন্তু করোনার অভিঘাতের কথা উল্লেখ থাকলেও এই 3 লাখ টাকায় সীমাবদ্ধ রেখে কিভাবে করোনার অভিঘাত উত্তরণ সম্ভব আশা করি সরকার দল সেটি যৌক্তিকভাবে ব্যাখ্যা করে দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, BDNews24.com এর একটি প্রতিবেদন বলছে, শিক্ষায় ব্যয় বাড়ানোর তাগিদ থাকলেও 2022-23 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ কমেছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের 14.7%, যা চলতি অর্থ বছরে ছিল 15.7%। মাননীয় স্পিকার, করোনার অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে শিক্ষা খাত, যেখানে শিক্ষার বরাদ্দ আরও বাড়ানো ছিল, সেই হিসেবে মাননীয় স্পিকার আরও 1% পয়েন্ট কমানো হয়েছে। মাননীয় স্পিকার, এমনকি করোনার অভিঘাতে জনগুরুত্বপূর্ণ অন্যান্য খাতগুলোতেও একই চিত্র পরিদৃশ্যমান। মাননীয় স্পিকার, এই যদি হয় প্রস্তাবিত বাজেট করোনার অভিঘাতে উত্তরণের অবস্থা, তাহলে আমাকে বলতেই হয় স্বাধীনতার অর্ধশত বছর পার করেও যে দেশের মানুষের এখন পর্যন্ত নুন আনতে পান্তা ফুরায়, যে দেশের মানুষের পেটের ক্ষুধা মিটলে মাথা গোজার ঠাঁই জোটে না, মাথা কোনো রকমে গুছলেও তাদের স্বাস্থ্য কিংবা চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় না, সেই দেশের সেই সমস্ত নিম্নস্তরের মানুষের কাছে সরকারের এত বড় অঙ্কের বাজেটও আসলে সেই গতানুগতিক বাজেট। তাই আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন কোনো ক্রমেই গৃহীত না হয়, আমি তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা নওরিন নুসরাত সিগনাকে। এবারে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি মাননীয় সরকারি সদস্য রাফিয়া রহমানকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিতর্কের মধ্যে বিরোধী দলের বর্তমান অবস্থা নিজেদের কাছে সাংঘর্ষিক। কেন? উন্নয়ন, কর্মসংস্থান, তারা চান হচ্ছে উন্নয়নের জায়গা, তারা চান কর্মসংস্থানের জায়গা, অন্যদিকে তারা নিজেরাই দাবি উত্থাপন করেন যে তারা আজকে আমদানি কর শুল্ক কমাতে তারা নিজেরাই চান যে যেই টাকাগুলো বাইরে আছে ওগুলো না আনতে। এটা কেন? আজকে বাংলাদেশ সরকার কোন জায়গা থেকে কাজ করছে, আপনি ডিজিটালাইজেশনের কথা যদি চিন্তা করেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন। রূপকল্প 2030-এর ভিত্তিতে যখন আপনি দেখেন যে তথ্য প্রযুক্তির জায়গা থেকে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে, করোনা অভিঘাতের পরবর্তীতেও আপনি দেখবেন যে গত 2 বছরের মধ্যেও প্রবৃদ্ধি কিন্তু কমেনি এবং এই প্রবৃদ্ধির জোয়ারের কারণে এইবারে করোনার অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন, এটা যখন আমাদের ট্যাগলাইন, যখন আমরা চেষ্টা করছি যে আমাদের নিজেদের আমদানি থেকে সরে এসে রপ্তানিমূলক বাংলাদেশ গড়ার, তখন আমরা চাই যে এখান থেকে মেড ইন বাংলাদেশ এই কথাটি সব জায়গায় উচ্চারিত হোক। সেখান থেকে তখন তারা যখন বারবার এই জিনিসটা চিন্তা করেন যে আমরা আমদানি পণ্যের উপর নির্ভরশীল থাকবো, আমরা কালো টাকাকে কখনোই হচ্ছে এখানে নিয়ে আসবো না, তখন আমরা মনে করি যে তাদের অবস্থান সাংঘর্ষিক। এখন আজকের বিতর্কের মধ্যে তাদের জায়গা থেকে কয়েকটি প্রশ্ন যে হচ্ছে স্বাস্থ্য খাতে কেন দেওয়া হয়নি। আমরা কিন্তু প্রথমে যখন প্রধানমন্ত্রী শুরু করেন তিনি কিন্তু স্পষ্টত বলে গিয়েছেন যে আমরা কিন্তু স্বাস্থ্য খাতের জায়গা থেকে এখনও ওই পরিমাণ দুর্বল নই, কারণ আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো টিকা দেয়া হয়ে গিয়েছে। এখন যদিও আমরা টিকার দাম বাড়াই, বুস্টার ডোজ শেষ করার পরও কিন্তু ওই পরিমাণ অর্থ বা ওইটাতে বরাদ্দের প্রয়োজন নেই, যেটা কিনা আমরা যদি আমাদের উন্নয়নের জায়গায় দেই এই জিনিসটা তত বেশি ফলপ্রসূ হবে। আপনার আইসিটি খাতে যখন 100 কোটি টাকা বাংলাদেশে আসে ডলার হিসেবে, তখন আপনার উন্নয়নের জায়গা এবং বাজেটের জায়গাটা বৃদ্ধি পায়। সবচেয়ে বড় জায়গা যেটা আজকে স্পষ্ট করা দরকার, একটা বাজেটের মধ্যে সর্বপ্রধান কাজ যে শুধুমাত্র আপনি
কি পরিমাণ ওই সামাজিক নিরাপত্তায় ব্যয় করছেন বা মুদ্রাস্ফীতিকে কমাচ্ছেন, এটার চেয়েও বড় কথা একটা সুদৃঢ় পরিকল্পনা যে আগামী বছরগুলোতে আপনার এই জনগণকে আপনি একটা সাস্টেনেবল জায়গা তৈরি করতে পারছেন কিনা। কারণ সামাজিক খাতের মধ্যে আপনি যদি একবার বরাদ্দ দেন, এটা সাময়িকভাবে তার উন্নয়ন ঘটালেও সেটা আপনার বড় বড় বিনিয়োগগুলোকে আনবে না। আপনার বিনিয়োগ বাড়াতে হলে অবশ্যই ওই মানি ফ্লোর জন্য বিনিয়োগটি ওই পুঁজিবাদী জায়গা থেকে আনতে হবে, যেহেতু আপনার বেশিরভাগ নির্ভরশীলতা ওই ব্যক্তিকেন্দ্রিক ওই কোম্পানিগুলোতে। তাই আমরা মনে করি আজকে যখন করগুলো ওখানে কমানো হয়, আজকে যখন স্টার্টআপগুলোকে উৎসাহিত করা হয়, মেড ইন বাংলাদেশ কনসেপ্টটিকে বাহবা দেয়া হয়, আমরা মনে করি এখানে যে আপনারা কর্মসংস্থানের কথা বলছেন এটি বাড়বে, আপনার এখানে করোনা উত্তরণটি সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় সদস্য ইশতিয়াক আহমেদকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে সুযোগ প্রদান করার জন্য। আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে প্রস্তাবিত বাজেট করোনা অভিঘাত উত্তরণে সহায়ক হবে। আমার দলের বিরোধী দলের নেতা এর বিরোধিতা করে 6টি মানদণ্ড দাঁড় করিয়েছেন। আমি তার মধ্যে থেকে শেষের 2টি অর্থাৎ জনবান্ধব বাজেট প্রণয়নে অদূরদর্শিতা ও সুশাসনের চরম ঘাটতি বিস্তারিত ব্যাখ্যা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যাই তাহা যাই, কণাটুকু যদি হারাই তা লয়ে প্রাণ করে হাই হাই। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের অবস্থা আসলে এরকমই। আজকে আমদানি ব্যয় যেমন বেড়েছে, কমেছে প্রবাসী আয়। সরকারের ভর্তুকি ব্যবস্থাপনায় সৃষ্টি হয়েছে নজিরবিহীন চাপ। করোনা অতিমারিতে সব থেকে ক্ষতিগ্রস্ত কোন খাতগুলো? সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি খাতগুলো। কিন্তু সেই সকল খাতগুলোর উন্নয়নের জন্য সরকার কোনো রকম বরাদ্দ রাখেনি এই বাজেটে, এবং রাখলেও সেটি তাদের কাছে কিভাবে পৌঁছাবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই সরকারের এই বাজেটে। মাননীয় স্পিকার, বিশ্ব ব্যাংকের ফিনান্স কর্পোরেশন বলছে বাংলাদেশে প্রায় 2 কোটিরও বেশি মানুষ এই খাতের সঙ্গে যুক্ত। করোনাকালীন সময়ে তাদের প্রায় 37% কিনা সাময়িক অথবা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কই, সরকার তো তাদের উন্নয়নের ব্যাপারে আজকে ছায়া সংসদে কোনো কথা বললো না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশের জনসংখ্যা 16.5 কোটি, কিন্তু বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সংখ্যা মতে এই সংখ্যাটি প্রায় 20 কোটির কাছাকাছি। তাহলে আপনি 20 কোটি আয়কে যখন 16.5 কোটি আয় দিয়ে দেখাচ্ছেন, তখন জিডিপি এবং মাথাপিছু আয় বাড়বেই। এভাবে জনগণকে কখনো চোখে ধোলা দিবেন না। মাননীয় স্পিকার, আরও একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে প্রস্তাবিত বাজেটে মাথাপিছু ঋণের পরিমাণ কিন্তু 95,600 টাকা। অর্থ বছর শেষে এইটি আরও 15,000 বেড়ে হবে 1,11,000 টাকা। তাহলে প্রশ্ন রেখে গেলাম বিরোধী দলের, সরকারি দলের কাছে, আপনারা যদি বলেন যে আজকে সদ্যজাত শিশু যাকে কিনা আপনারা কোলে তুলে নিচ্ছেন তাকে ঋণের বোঝাটি চাপিয়ে আপনারা এই দেশে কি পরিমাণ উন্নয়ন করবেন, করোনার অভিজ্ঞতা রূপবেন, সেটি আজকে পরিষ্কার করে দিয়ে যাবেন, সেটি কখনোই সম্ভব নয়। মাননীয় স্পিকার, আরও একটি কথা বলি, সব থেকে ক্ষতিগ্রস্ত কারা? সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষরা, যারা শহর থেকে গ্রামে চলে গেছে। কিন্তু তাদের উন্নয়নের ব্যাপারে আজকে সরকারকে দেখলাম না এই ছায়া সংসদে কোনো রকম প্রস্তাবনা দিতে। এটি আসলে কিভাবে করোনার অভিজ্ঞতা উত্তরণ হবে সেটি কিন্তু সরকার পরিষ্কার করে যাচ্ছে না। মাননীয় স্পিকার, আরও একটি কথা বলি, এই প্রস্তাবটি এই ছায়া সংসদে যাতে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের ইশতিয়াক আহমেদকে। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। আমরা শুনে নেই দলের 2 প্রধান অর্থাৎ দলনেতার যুক্তি খণ্ডনে কিছু কথা। সে কারণে সর্বপ্রথমে আহ্বান করছি মাননীয় বিরোধী দলনেতা আবু হুরায়রাকে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে তার 2 মিনিটের বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, করোনা আক্রান্ত হয়ে গত বছরই মারা গেছে 45 বছর বয়সী পরেশ ঘোষ। তার বিধবা স্ত্রী নির্মলাকে এখন প্রতিনিয়ত ধর্ণা দিতে হয় বিধবা ভাতা পেতে। পিতাহীন 3 সন্তানের ভরণ পোষণ সামলাতে গিয়ে নির্মলা মাঝে মাঝেই দেখে জীবন যুদ্ধে হেরে যাওয়ার দুঃখ। মাননীয় স্পিকার, আজকে দেখুন তাদের যে প্রস্তাবনা এবং তাদের যে ব্যাখ্যা, এটা দেখে আমি হতবাক হয়ে গেছি। শুধু আমি না, আমার সকলেই মনে হয় এটা দেখে হতবাক হয়ে গেছে। মাননীয় স্পিকার, দেখুন তাদের মন্ত্রী বললেন যে আমদানি কর আমরা কমিয়ে দিয়েছি। আমদানি কর কমানোর মাধ্যমে কি হয় জানেন? আমদানি কর কমানোর মাধ্যমে দেশের পণ্যকে ডিমোটিভেট করা হয়, এবং আমদানি কর কমানোর মাধ্যমে বাইরে থেকে যখন আপনি পণ্য দেশে নিয়ে আসবেন, দেশের এই সম্পদে কলমই ধরনের উৎপাদন হচ্ছে। বাইরে যদি 3 টাকা দিয়ে বাইরের কলম যদি আমরা ভালো কলম পাই 3 টাকা দিয়ে, আর এটা যদি 5 টাকা হয়, এই কলম শিল্প কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনারা এই ভুলটা সবচেয়ে বড়ভাবে এটা করেছেন। আমরা খেয়াল করুন মাননীয় স্পিকার, ডয়েচে ভেলের একটি প্রতিবেদন দাবি করা হয়
হয় দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ 80% চলে যায় দুর্নীতিদের পেটে প্রস্তাবিত বাজেট 4,000 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হলেও 2021-22 অর্থবছরে বরাদ্দর মাত্র 41% ব্যয় করতে পেরেছেন আপনারা। মাননীয় স্পিকার, আমি এটাই বলতে চাচ্ছি যে 41% আপনারা এটা ব্যয় করতে পেরেছেন, বাদ বাকি কি করেছেন? আপনাদের কি পকেটে চলে গেছে? আমি বলিনি, বলেছে ডয়েচে ভেলে, তাদের প্রশ্নের উত্তর। মাননীয় স্পিকার দেখেন, গত 5 জুন বাংলাদেশে এনার্জি রেগুলেটর কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক নতুন দাম ঘোষণা করেছেন। আবাসিক খাতে এক চুলার বর্তমান দাম 925 থেকে হয়েছে 990 টাকা। দেখেন কিভাবে জ্বালানি, এবং আজকে তারা তেলের কথা বলেছে, আজকে তেল বাংলাদেশে 229 টাকা কেজি। মাননীয় স্পিকার, এটা আপনারা কিভাবে দেখেন? মাননীয় স্পিকার, এই বিষয়গুলো সার্বিক বিষয় মিলে আমি বলতে চাই এই ছায়া সংসদে কখনোই এই প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনোভাবেই দাবি রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। সবশেষে ওয়াইন্ড আপ সেশন আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নাহিদ হাসান রবিনকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। অসংখ্য ধন্যবাদ আবার সুযোগ প্রদান করবার জন্য। শেষ করছি তার শেষ বক্তব্য দিয়ে যে তেলের দাম বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, এটা খুবই সত্য কথা, কিন্তু এর পেছনে আসলে মূল্যস্ফীতিটা দায়ী। আপনাকে একদম পরিসংখ্যান দিয়ে বলি, ইউএসএতে তেলের দাম, যে বাংলাদেশে বর্তমানে তেলের দাম 2.28 ইউএসএ ডলার, যেখানে জার্মানিতে 3.14 ইউএস ডলার, ফ্রান্সে 2.36 ইউএস ডলার, ইন্ডিয়াতে 2.51 ইউএস ডলার। অর্থাৎ এই যে এই খাতে সরকার কিন্তু ভর্তুকি দেওয়ার মাধ্যমে এই মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করছে, যেটি আজকে আসলে তারা বুঝতে ভুল করছেন। তারা আজকে সংসদে পুরো সময়টুকু কিন্তু একটা আবেগের দোলাচলে মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন। তারা ভুল তথ্য দিয়েছেন, তারা মানুষকে আবেগের কোনো যুক্তির কথা নেই। তারপরে তারা আবার আরেকটি মিথ্যা উদ্ভট তথ্য দিলেন যে সুবিধাভোগী সংখ্যা নাকি বাড়েনি, কিন্তু সামাজিক নিরাপত্তা খাতে আমরা দেখেছি 11 লক্ষ সুবিধাভোগীর সংখ্যা বেড়েছে। একই সাথে আমরা এটিও দেখেছি যে এই যে স্বাস্থ্যকে, একই সাথে আমরা দেখেছি যে টিসিবির যে 1 কোটি পণ্য দেওয়ার যে প্রক্রিয়া, সেখানে 5 কোটি জনগণ অত্যন্ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো স্বল্প মূল্যে পাচ্ছে। এছাড়া খাদ্য বান্ধব কথা বলছি। এখন তাদের সমস্যাটা হচ্ছে, মাননীয় স্পিকার, তাদের বাংলাদেশের অবস্থাটা বুঝতে হবে। বাংলাদেশের বাজেটে আমার বেশি আয় নাই, আমার প্রচুর পরিমাণে ঘাটতি বাজেট। এই অবস্থায় আমাকে আসলে নির্ধারণ করতে হয় আমি আসলে কোন খাতে কত বরাদ্দটি দিব। এই ক্ষেত্রে আজকে আমার খাতে জ্বালানির দাম বেড়েছে, আমার আজকে সারের দাম বেড়েছে, আমার আজকে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। এই অবস্থায় আমি আসলে কোন খাতে বরাদ্দটি দিব? আমার পক্ষে আজকে সম্ভব না স্বাস্থ্য খাতে 6 লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়া, আমার আজকে সম্ভব না শিক্ষা খাতে 6 লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়া। আমাকে বর্তমান পরিস্থিতিতে কোভিড যে পরিমাণ মূল্যস্ফীতি তৈরি করেছে, এই মূল্যস্ফীতি তৈরি করার পেছনে আমাকে দেখতে হবে যে কোন খাতে বরাদ্দটি দিলে আমার সবচাইতে বেশি সংখ্যক মানুষের উপকার হয়। এবং সেই জায়গায় আমরা দেখেছি যে সরকার যে আন্তর্জাতিক বাজারে যে সমস্ত জিনিসের দাম বেড়েছে, সেই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে ভর্তুকি দিয়েছে। কৃষি, শিল্প, জ্বালানি খাতের মতো ভর্তুকি দেওয়ার জায়গাটা সারা বিশ্বে আজকে প্রশংসিত হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আশা করি প্রস্তাবটি আজকে সংসদ অবশ্যই বাসর যৌক্তিক দাবি রাখে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। গত 9 জুন 2022-23 অর্থ বছরের 6,78,064 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন মাননীয় অর্থমন্ত্রী। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। আমরা দেখেছি যে যদিও বরাদ্দর পরিমাণ নিয়ে নানা রকম কথা রয়েছে, সবচেয়ে বেশি বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি কৃষি খাতে, অর্থাৎ সারের জন্য আমাদের ভর্তুকির কারণের জন্য বরাদ্দ বেশি বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে সোশ্যাল সেফটি নেট উপকারভোগীর সংখ্যা বেড়েছে, সার্বজনীন পেনশন ব্যবস্থার কথা বলা হচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা যাচ্ছে, কর্পোরেট করে ছাড় দেওয়া হয়েছে এবং বিনিয়োগ বান্ধব, ব্যবসা বিনিয়োগ বান্ধব একটা বাজেট হিসেবে উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এবং এই বাজেটকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে করোনার যে অভিঘাত মোকাবেলা, এই অভিঘাত মোকাবেলা করে পরবর্তী যে বাংলাদেশের যে আর্থিক যে কর্মপন্থা, একটা রোডম্যাপ, চমৎকার একটা রোডম্যাপ তৈরি করতে সমর্থ হবে বলে তারা প্রত্যাশা করেছেন। কিন্তু এই বাজেট নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের ভাবতে হয় এতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আসলে কি আছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেমন আমরা যদি মনে করে থাকি যে যারা ব্যক্তি কর দেয়, সেই ব্যক্তি করের ক্ষেত্রে কিন্তু সেখানে কোনো রকম ছাড়ের সুযোগ আমরা দেখতে পাইনি। আমরা নব্য দারিদ্র যারা হয়েছে, নব্য দারিদ্রের জন্য কোনো সুস্পষ্ট কোনো কর্মসূচি কিন্তু আমরা আমাদের এই বাজারে দেখিনি। ইভেন কি এবং নব্য দারিদ্রের যে কথাটি, সেই কথাটাও কিন্তু আমরা আমাদের এই বাজারের মধ্যে সুস্পষ্টভাবে আমরা দেখতে পাইনি। আমরা খাদ্য নিরাপত্তা খাতের কথাই বলি, আমরা সামাজিক সুরক্ষার খাতের কথাই বলি, সেখানে কিন্তু আমাদের বরাদ্দের পরিমাণ খুব বেশি যে দেওয়া হয়েছে সেটি কিন্তু নয়। আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য খাতে যে বাজেট ছিল, সে বাজেটে আমাদের যে আপৎকালীন যে বাজেট, সে বাজেটটি কমিয়ে 5,000 কোটি টাকা সেখানে যোগ করা হয়েছে। কিন্তু সেখানেও কিন্তু আমাদের একটু বেশি প্রত্যাশা ছিল স্বাস্থ্য, শিক্ষা এসব খাতে আরও একটু বেশি বাজেট বরাদ্দ দেবার জন্য। কর্মসংস্থানের সুস্পষ্টতা আরও বেশি হবার দরকার ছিল। মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে পরিবহন ব্যবসায়ীদের সাথে আলোচনা করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে।
আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে, কিছুদিন আগে তার আগেও আমরা দেখেছি যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, আবার আমরা শুনতে পাচ্ছি যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হওয়ার একটা ইঙ্গিত আমরা শুনতে পাচ্ছি। তো সেই অবস্থায় যদি আমরা গ্যাসের মূল্য, আমরা যদি তেলের মূল্য, বিদ্যুতের মূল্য যদি আমাদের বেড়ে যায়, তাহলে আমাদের যারা নিম্ন উচ্চবিত্ত বা নিম্নবিত্ত যারা মানুষ রয়েছেন, মধ্যম যারা ইনকাম সারির মানুষ রয়েছেন, তাদের জন্য কতখানি এই যে বাজেট, সে বাজেট সাশ্রয়ী ভূমিকা পালন করবে, কতখানি অস্বস্তিতে ফেলতে পারে মধ্যবিত্তদের, নিম্নবিত্তদের, সেটি কিন্তু আমাদের একটা ভাববার জায়গা তৈরি করতে হয়। আমরা যখন এই আলোচনাটা করছি তখন আমরা আমাদের সিলেট অঞ্চলে বিশেষ করে আমরা 30 লক্ষ মানুষকে আমরা বন্যায় ভাসতে দেখতে পাচ্ছি, গৃহহীন হয়ে গেছে। তারা তাদের নিজস্ব গৃহপালিত পশু পাখি নিয়ে কিন্তু নিরাপদ আশ্রয় তারা যেতে পারেনি। সেখানে একটা প্রশ্ন উঠছে বারবার যে আমরা আপৎকালীন যে অর্থ রাখি, সে অর্থ দিয়ে আমরা যে বাঁধ তৈরি করার কথা বলা হয়, সে বাঁধ কেন বারবার ভেঙে যায়? এ ধরনের কোনো আপৎকালীন সুরক্ষার জন্য কত বাজেট রাখা হয়েছে সেটি কিন্তু আমাদের সুস্পষ্টভাবে আমরা এখনও জানতে পারিনি। তবে একটা কথা সঠিক যে আমাদের বাংলাদেশে আমরা আমাদের স্বপ্নের যে পদ্মা সেতুর কথা বলছি, সেই পদ্মা সেতু অবশ্যই আমাদের জিডিপিতে একটা দারুণ আমাদের প্রত্যাশা তৈরি করবে। আমাদের সকল মানুষের মুখে যে হাসি ফোটাবার যে স্বপ্নের কথা বলছি, সেই স্বপ্নের দিকে আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা প্রতি বছর দেখি বাজেটে একটা ঘাটতি বাজারের কথা আমরা দেখতে পাই। আর সেই ঘাটতি বাজেটে এবার আমরা কি দেখেছি যে প্রস্তাবিত বাজেটে সেখানে বলা হয়েছে যে আভ্যন্তরীণ ব্যাংক থেকে 1,06,344 কোটি টাকা ঋণ নেওয়া হবে আভ্যন্তরীণ ব্যাংক থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশীয় যে ব্যাংকগুলো, আভ্যন্তরীণ ব্যাংকগুলো যারা রয়েছে, তারা কি এই ঋণ প্রদানের জন্য তারা প্রস্তুত আছে কিনা, বা আভ্যন্তরীণ ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় আমাদের ঘাটতি বাজেট পূরণ করবার জন্য, তাহলে আমরা বিনিয়োগের ক্ষেত্রে বা স্থানীয় যারা আমাদের বিনিয়োগ করবেন উদ্যোক্তা, তাদেরকে কি আমরা চ্যালেঞ্জের মুখে ফেলে দিব কিনা সে কারণে, এবং তাছাড়া এখানে সুদের হারও কিন্তু বেশি থেকে থাকে। সুতরাং ঘাটতি বাজেট পূরণের জন্য যে স্থানীয় ব্যাংক থেকে, নিজস্ব ব্যাংক থেকে যে অর্থ গ্রহণের যে সিদ্ধান্ত, সেটিও কিন্তু আমি মনে করি যে প্রতি বছর কিন্তু বাড়ছে। অন্যদিকে আমরা বিদেশি যে ঋণ, সেই ঋণের পরিমাণ যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে এবার দেখা যাচ্ছে যে $11 বিলিয়ন আমরা আমাদের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে। অথচ গত 2 বছর আগে আমরা দেখেছি মাত্র $5.5-6 বিলিয়ন কিন্তু আমরা আমাদের এই বিদেশি ঋণ গ্রহণ করেছি। সুতরাং বিদেশি ঋণ গ্রহণের যে চিত্রটা, সেই চিত্রটাও কিন্তু আমাদের জন্য খুব সুখকর নয়। সুতরাং প্রস্তাবিত বাজেটে যে ঘাটতি বাজারের কথা আমরা প্রতি বছরই দেখতে পাই, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এই ঘাটতি বাজেট কীভাবে আমরা পূরণ করব, আমরা আভ্যন্তরীণ চাহিদা কীভাবে মিটাবো, সেই জায়গায় কিন্তু আমাদেরকে আরও ভালো করে অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশের এখন সর্বমোট যেটি দাঁড়াচ্ছে যে আমাদের সুইস ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ 8,275 কোটি টাকা। এই সুইস ব্যাংক ছাড়াও কিন্তু, সুইস ব্যাংক হয়তো আমরা বলি গণমাধ্যমে শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু এছাড়া দুবাই কিন্তু বাংলাদেশের বিনিয়োগের একটা হাব তৈরি হয়ে গেছে আমাদের বাংলাদেশিদের। সেখানে করোনাকালীন সময় সবচাইতে আবাসন খাতে বিনিয়োগ করেছে বাংলাদেশেরই বিনিয়োগ করেছে। সুতরাং এই সুইস ব্যাংক বলি, দুবাই বলি, সিঙ্গাপুর বলি, কানাডা বলি, ইউরোপ বলি, আমেরিকা বলি, সেই দেশগুলোতে আমাদের অর্থ পাচার হয়ে যাচ্ছে। সেই পাচারকৃত অর্থকে আমরা ঠেকাতে পারছি না। অথচ এই বাজেটে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যদিও এই বাজেটে একটা ঘোষণা আসছে যে পাচারকৃত অর্থ দেশের 7% সুদ দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। কতখানি নৈতিকভাবে এটা সমর্থনযোগ্য, সেটি কিন্তু এখন আলোচনার সবচেয়ে বড় দাবি রাখে। সে কারণে আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আবারও সুপারিশ করতে চাই, এই যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনাবার বদলে কারা কারা পাচার করেছে তাদেরকে যদি চিহ্নিত করে আইনসম্মতভাবে আইনের আওতায় নেওয়া সম্ভব হয়, সেটাই হবে আমাদের কর্মকৌশলের সবচেয়ে বড় পন্থা। আমরা দায় মুক্তি সনদ দিয়ে মাত্র 7% যে কর দিয়ে যদি এই পাচারকৃতদেরকে বাংলাদেশে অর্থ আনবার জন্য সুযোগ করে দেই, তাহলে আমাদের সৎ করদাতারা, সৎ মানুষরা তারা নিরুৎসাহিত হবে। এবং আমাদের দেশের মধ্যে এই যে যারা আজকে অর্থ পাচার করে, যারা ঋণ নেয়, ঋণ খেলাপি হয়ে যায়, তারাই কিন্তু একটা সময় আমরা দেখতাম যারা ঋণ খেলাপি থাকতো বা যারা এই ধরনের অপকৃত্য করতো, তারা মাথা নিচু করে হাঁটতো। কিন্তু এখন আমরা কি দেখে যাই, এই যে নানা রকম নীতি কৌশলের কারণের জন্য এই অর্থ পাচারকারী ঋণ খেলাপিরা এখন বুক উঁচা করে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, কারণ সবাই তাদেরকে স্যার বলে এবং সালাম দেয়। এই কারণের জন্য বলি যে অর্থ পাচারকারীদেরকে এই সামান্য পরিমাণ সুদ দিয়ে দায় মুক্তি সনদের মাধ্যমে অর্থ ফিরিয়ে আনাবার বিষয়টি আপনি পুনর্বিবেচনা করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করলাম। আজকে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আলোচক রয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর নাজনীন আহমেদ। আমি এবার আহ্বান করছি আমাদের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, কান্ট্রি ইকোনমিস্ট ইউএনডিপি বাংলাদেশের ডক্টর নাজনীন আহমেদকে এই পর্যায়ে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকের এই ছায়া সংসদের যে আয়োজন, সেই আয়োজনকে আমি স্বাগত জানাই এবং অত্যন্ত সময়োপযোগী একটা আয়োজন হয়েছে, এবং এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। করোনার অভিঘাত
কিন্তু বিভিন্নমুখী। করোনা কেবল একটি স্বাস্থ্যের বিষয় ছিল না, করোনার অভিঘাত ব্যবসা বাণিজ্যে এসেছে, করোনার অভিঘাতে নতুন দরিদ্র তৈরি হয়েছে, করোনার অভিঘাতে অতি ক্ষুদ্র মাঝারি শিল্প যারা তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, করোনার আঘাতে আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। শুধু দরিদ্র মানুষের জন্য আমাদের কাজ করলে হবে না, যেটাকে আমরা বলি ভালনারেবল নন পুয়ার, অর্থাৎ যারা দারিদ্র্য সীমার একটু উপরে বাস করেন কিন্তু সামান্য কোনো অভিঘাত এলেই যারা ঝরে পড়ে যান, তাদের দিকে নজর দিতে হবে। বাজেট একটা আয় ব্যয়ের হিসাব সারা বছরে, এখানে রাজস্ব ব্যয় আছে, এখানে উন্নয়ন ব্যয় আছে, কিন্তু আসল কথা হচ্ছে বাজেটের বাইরে, অর্থাৎ বাজেটে টাকা পয়সাটা দিবে কিসের জন্য? বিভিন্ন রকম পলিসি প্রোগ্রাম সেটার বাস্তবায়নের জন্য, অর্থাৎ নীতিকে আমার সামনে রাখতে হবে, আমার বিভিন্ন রকম প্রকল্প বিভিন্ন রকম পরিকল্পনা নিতে হবে, সেটার বাস্তবায়ন থাকতে হবে। কারণ আমরা যখন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য যে সকল আইন কানুন পলিসি আছে, সেইখানে অনেক কিছু আমাদের কিন্তু এখনো দুর্বলতা আছে। স্বাস্থ্য খাতে বলি, শিক্ষার জায়গায় বলি, করোনার অভিঘাত কিন্তু শিল্পের জায়গায় বলি, করোনার অভিঘাত কিন্তু নারীদের উপরে আরও বেশি হয়েছে। শিক্ষা খাতে প্রভাব পড়লেও একটা যে বাচ্চাটা বা যে কিশোর গ্রামাঞ্চলে আছে তার কিন্তু বিয়ে হয়ে যায়নি, কিন্তু একটা কিশোরী তারই বয়সী, তাকে কিন্তু বাল্যবিবাহের মুখোমুখি হতে হয়েছে এবং সেটার কিন্তু আলাদা একটা ইম্প্যাক্ট আছে। সেই জায়গায় কিন্তু বাজেট বরাদ্দ দরকার ছিল, কারণ এরা এখন একটা ঘটনার কারণে তারা ঝরে গেছে, তাদের কি শিক্ষা এখানেই শেষ? আমরা কি তাদের জন্য আলাদা করে কিছু ভাবতে পারি কিনা, আলাদা করে প্রোগ্রাম নিতে পারি কিনা, সেটা কিন্তু ভাবা যেত। সুতরাং নারী পুরুষের জায়গাটিতে দুই দলের আমি মনে করি আলোচনা আসতে পারত। দরিদ্র মানুষের কথা উঠে আসার সাথে সাথে অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা আপনারা বলেছেন, তবে আরেকটু সুন্দরভাবে এখানে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাতের অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের যে একটা ডিফারেন্ট সিনারিও, সেটা উঠে আসতে পারত। কারণ হচ্ছে যে অনানুষ্ঠানিক খাতের অতি দরিদ্রদের কিন্তু কোনোভাবেই এই স্টিমুলাস প্যাকেজ দিয়ে ধরা সম্ভব না। আমি মনে করি আমাদের বাংলাদেশের উন্নয়নের জায়গায় যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু এখন নিজেদেরকে প্রমাণ করার ব্যাপার। অর্থাৎ এভাবে আমি বলতে চাই, একটা দরিদ্র মানুষ যদি কোনো অপরাধ করে, ধরেন একটা ছোট্ট অপরাধ করলো, আমরা অনেক সময় বলি যে সে পেটের তাড়নায় কাজটি করেছে, সে গরিব মানুষ, সে লোভ সংবরণ করতে পারেনি তাই করেছে। আমরা বাংলাদেশ যেখানে জানি 2026-এর ডিসেম্বরে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাব, এটা এখন নিশ্চিত, এটা এখন আর কিন্তু কিংবা হবে কি হবে না সেটার পর্যায়ে না, ডিক্লারেশন এসে গেছে জাতিসংঘ থেকে। সেই পর্যায়ে আমাদের এখন আগামী 4 বছর হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করার সময়, যে একটা স্বল্পোন্নত দেশের নাগরিক আমি আর নই, আমি উন্নয়নশীল দেশের নাগরিক। সেই জায়গায় নিজেকে প্রস্তুত করার যখন সময় এসেছে, তখন কিন্তু আমি আর ওই কথা বলতে পারবো না যে ঠিক আছে আমার নানান রকম সমস্যা আছে, এখানে কিছু সুশাসনের অভাব থাকবে, কিছু সমস্যা থাকবে, আমার কিন্তু সেটা আর বলার সুযোগ থাকবে না। আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভনেসের জন্য আমার কমপ্লায়েন্স খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। আমি যখন 2026-এর পরে আন্তর্জাতিক বাজার থেকে কোথাও থেকে কোনো লোন নিতে যাব, আমাকে প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। এখনকার মতো এলডিসি হিসেবে কোনো কনসিডারেশন আমার থাকবে না, হয়তো কয়েক বছর থাকবে, আস্তে আস্তে এটা চলে যাবে। কাজেই সেই প্রস্তুতিতে কিন্তু এই প্রস্তাবনা যায় না, যে টাকা ফিরিয়ে আনার যে প্রস্তাবনাটা, আমার ওই প্রস্তুতির সাথে আমি মনে করি সাংঘর্ষিক। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং আজকের এখানে ছায়া সংসদের সরকারি দল যেখানে বলছিলেন যে আমরা এত ভর্তুকি দিচ্ছি, এখানে প্রচুর ভর্তুকি কিন্তু দিতে হচ্ছে। ইনফ্যাক্ট আপনারা এটাকে কাজে লাগাতে পারতেন, যে এটাও কিন্তু দারিদ্র বিমোচনের জন্য একটা বড় ভূমিকা রাখবে এই ভর্তুকি, যাতে আগামীতে চালের দাম না বেড়ে যায়, খাদ্যমূল্যের দাম না বেড়ে যায়। সেখানে একটা করা যেতে পারে, তেলের ভর্তুকি দিতে হবে, তবে অকটেনে ভর্তুকি না দেওয়া হোক। অকটেনটা সাধারণত ধনী মানুষের গাড়িতে ব্যবহার হয় বা ওই ধরনের কাজে ব্যবহার হয়। আমি মনে করি সেই টাকাটা বরং ডিজেল, কেরোসিন এইসব জায়গায় ভর্তুকিটা দেওয়া উচিত। অকটেনটা একেবারে আন্তর্জাতিক বাজারে যেই দাম, সেইটা থাকা উচিত বলে আমি মনে করি। আর বিদ্যুতের মূল্য আমার মনে হয় যে এই সময় একটু ভেবে দেখা যেতে পারে, যদিও ইন জেনারেল আমি মনে করি বিদ্যুতের যে সাবসিডি দিনের পর দিন আমরা দিচ্ছি, এটা তো একটা জেনারেলি দেওয়া হয়। এখানে সরকারের কিন্তু একটা উপায় আছে, যারা একেবারে 100 ইউনিটেরও কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই ভর্তুকির মাত্রা বেশি, সেখানে আরও বাড়িয়ে দেওয়া উচিত।
যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আসলে ভর্তুকি থাকার কোনো মানে নাই, যদিও সেটা ব্যবসা বাণিজ্যে প্রভাব রাখবে। তাই এই মুহূর্তে আমি মনে করি যে বিদ্যুতের মূল্য না বৃদ্ধি করাটাই করোনা মোকাবেলার দিক থেকে অন্তত আগামী 1 বছর সেটা না করাটাই ভালো হবে। মধ্যবিত্তের সুবিধাটা আসবে এই ভর্তুকি থেকে, যাতে তাদের মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টাগুলোর মাধ্যমে। এবং এখানে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এখানে প্রায়ই বলা হচ্ছে যেটা যে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে এবং সেই জন্য আমরা দেখলাম যে অনেক কারেন্সি ডেপ্রিসিয়েটেড হয়েছে। আমাদের একটা বুঝতে হবে যে রিজার্ভ যখন 32 থেকে বেশি 48 হয়েছিল তখন কি আমরা বলিনি যে বিষয়টা অস্বাভাবিক বৃদ্ধি? রিজার্ভ তো থাকেই একটা কুশন দেওয়ার জন্য, অর্থাৎ আমার হঠাৎ যখন টাকার দরকার হবে, রপ্তানি থেকে টাকা আসছে, রেমিটেন্স থেকে টাকা আসছে, আমদানির জন্য আবার ব্যয় হচ্ছে, সেই মাঝখানের জায়গাটা আমাকে একটা স্বস্তি দিচ্ছে রিজার্ভ, যেটা দিয়ে আমি তাৎক্ষণিক ব্যবহার করছি। এটা নিয়ে এখনই আতঙ্কিত হবার জায়গায় কিন্তু আমরা যাইনি। যতখানি আতঙ্ক আমরা ছড়িয়েছি ততখানি আতঙ্কিত হবার বিষয় কিন্তু না। আমাদের এই মুহূর্তে কোনো সন্দেহ নাই, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। আলাদা আলাদাভাবে পিসমিল করে চিন্তা করলে হবে না, ওভারঅল ম্যাক্রো ইকোনমির জায়গা থেকে চিন্তা করতে হবে এবং আমাদের সক্ষমতার জায়গাটা থেকেও ভাবতে হবে। দুই দলকেই আমি আগেই শুভেচ্ছা জানিয়ে রাখছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের ফলাফল পেয়ে গিয়েছি। আজকে যে প্রস্তাবটি, সেই প্রস্তাবটি হচ্ছে প্রস্তাবিত বাজেট করোনার অভিঘাত উত্তরণে সহায়ক হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। করোনার অভিঘাতের বাজেটের এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার বিরোধী দল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াকে বিজয় বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেশে বিদেশে অথবা টেলিভিশনের পর্দায় আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠান দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।